রাজধানীর আফতাবনগরে এবার বসছে না পশুর হাট, হাইকোর্টের আদেশ আপিল বিভাগীয় বহাল। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ দেয়া হচ্ছে 13 জুনের টিকিট। কালোবাজারি ঠেকাতে অনলাইনে আসন বিক্রি। এবং ভারী বৃষ্টিপাতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাড়ছে দুর্ভোগ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রডকাস্ট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ঈদে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। এর আগে গত 8 মে আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় আদালতেই আদেশ দেওয়া হয়। ঈদযাত্রায় দ্বিতীয় দিনে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কালোবাজারি ঠেকাতে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে 13 জুনের টিকিট। 16 জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। এবারও অগ্রিম ও ফেরত যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের জন্য চলবে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে পশ্চিম অঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে দেওয়া হবে। ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে 226 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখনও পানি নামেনি নগরীর সুবানীঘাট উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে। ডুবে আছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ফলে চরম ভোগান্তিতে নগরবাসী। এদিকে এখনও বিপদ সীমার 13 সেন্টিমিটার উপরে বইছে সুরমার পানি। এবারে ভিন্ন প্রসঙ্গ। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনে উদ্বোধকের বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ, জনগণ ও প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফমর রুহুল হক। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। যাদের জনক বঙ্গবন্ধুর নামেই এই সৈনিক লীগটা চলিত, তার নামের সংগঠন আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিত, আমার মনে হয় বাংলাদেশ
বঙ্গবন্ধু সৈনিকদের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ছাড়া যদি অন্য কেউ কোনো কমিটি দিয়ে থাকে সেটা অবৈধ বলে বিবেচিত হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ মিশন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজনীতি করার হলো অনাপত্তিপত্র আমরা গ্রহণ করে সামনের পথ চলা আমাদের তৈরি হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার আফম রুহুল হক এক ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমির শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। মানে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোস্তাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে
পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর 15 বছর 4 মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য, আর মানে প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি, আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুনুর রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুরেই শরণার্থী শিবিরে 6 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলায় নিহত 6 শিশু ও নারীর লাশ দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 36,439 জনে পৌঁছেছে। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন প্রতিরক্ষাবাদ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, কৃষি প্রধান এ দেশের সার্বিক উন্নয়নে নদী শাসনের কোনো বিকল্প নেই। প্রতিরক্ষাবাদ তৈরি করে নদীর পাশের গ্রাম ও শহর রক্ষায় নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ ও রৌমারী উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু সহ অনেকে। ঈদুল আজহা সামনে রেখে সাভারে অর্গানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। তবে এবার কোরবানির পশুর হাট কাঁপাবে নয়া রাজা। 38 মণ ওজনের এই বিশাল আকৃতির গরুটির বড় হয়েছে আবুল হুসেনের খামারে। খামারি বলছেন, ভারতীয় গরু না আসলে লাভের আশা তাদের। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালনে নানা পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। সাভার থেকে সাকিল শেখের ক্যামেরায় জহির ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। কুরবানির ঈদ সামনে রেখে সাভার ও আশুলিয়ায় গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে এবার সবার নজর কেড়েছে 38 মণ ওজনের নয়া রাজা।
উপজেলার খামারি আবুল হোসেন শখের বশে গরুটির নাম রেখেছেন নয়া রাজা। ভালো দাম পেতে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে নয়া রাজাকে। তবে শেষ মুহূর্তে ভারতীয় গরু না ঢুকলে বেচাকেনা ভালোই হবে বলে জানান খামারিরা। আমাদের নয়া রাজা এটা ছোট থেকেই লালন পালন করছি আমি, এবং তারে 3 বেলা গোসল করাই, প্রতিদিন 10 লিটার দুধ খাওয়াই, প্রাকৃতিক খাবার খাওয়াই। আরে অনেক বড় গরু, খুব মনে ইচ্ছা হয়েছে, ভালো লাগছে যে গরু নেওয়ার জন্য আসছি, যে চেষ্টা করবো গরু নিয়ে কুরবানি করার জন্য এই বছর। আমরা বিভিন্ন জায়গা ঘুরছি, দেখছি, কিন্তু এর নয়া রাজার মতো গরু কোথাও পাওয়া যায় নাই। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু মোটা তাজাকরণে খামারিদের পরামর্শ সহ নিয়মিত উঠান বৈঠক করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা অনেকগুলো গরু প্রস্তুত করেছি, এর ভিতরে অন্যতম হচ্ছে নয়া রাজা। আশা করি অন্যান্য বছরের ন্যায় এবছরও আমাদের নয়া রাজা বাংলাদেশের ভিতরে সেরাদের তালিকায় থাকবে। আমরা প্রথম থেকেই খামারিদেরকে তারা যেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং কোনো ধরনের ক্ষতিকারক হরমোন অথবা স্টেরয়েড জাতীয় অথবা অন্য কোনো গ্রোথ প্রমোটার ব্যবহার না করে, তার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আসছি। খামারি আবুল হোসেন 38 মনের অধিক এই নয়া রাজার বিক্রি মূল্য নির্ধারণ করেছে 25 লাখ টাকা। এবছর সাভারে 10,000 গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বগুড়ার কাহালুতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ দিন দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে লাভ ভালো হয়, আগ্রহ বাড়ছে কৃষকদের। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান 25 শতক জমিতে প্রদর্শনী সহ পরীক্ষামূলকভাবে 4 বিঘা জমিতে শুরু করেন তরমুজের আবাদ। বালাই মুক্ত রাখতে বাগানে বসানো হচ্ছে ফাঁদ। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে উৎপাদন খরচ কম ও ফলন বেশি হয়, আগ্রহী হচ্ছেন এলাকার আরও অনেকে। সুস্বাদু ও মিষ্টি জাতের তরমুজের বাজার দর ভালো থাকায় খুশি উদ্যোক্তা মেহেদি। এদিকে তরমুজ চাষে কারিগরি সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সবজির থেকে আপনি এটি বেশি লাভবান। লোকজনের মুখে শুনছি এখানে অনেক তরমুজ উৎপাদন হচ্ছে এবং দেখলাম, খুব ভালো লাগলো। ধান 1 বিঘার জমিতে 20 থেকে 30 হাজার টাকা বিক্রি করা যায়, কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা আমরা দেখতেছি বিক্রি করা যাবে। তরমুজ সম্প্রসারণের ক্ষেত্রে কৃষকদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করছি। এছাড়া যেখানে সুযোগ আছে সেখানে আমরা প্রদর্শনী স্থাপন করে অন্যান্য কৃষকদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি যে না, আমার কাহালু উপজেলায় তরমুজ হয় এবং আপনারা এই মালচিং পেপার ব্যবহার। এবারে উপজেলা নির্বাচনের খবর। কিছুক্ষণ আগে বরগুনার তালতলী থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী তরিকুল হাসান। জানতে চাবো আসলে যে তার নির্বাচনের ইশতেহার প্রভাব, সে নির্বাচনে জয়লাভ করে মানুষের জন্য প্রতি খেদমত করলেন এবং সে কতটুকু জয়ের বিষয়ে আশাবাদী। হ্যাঁ, আপনি তো একজন প্রার্থী, সাবেক একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি চেয়ারম্যান হয়েছেন। আসলে আপনি কতটুকু আশাবাদী এবং আপনার লেভেল প্লেইং ফিল্ড কেমন রয়েছে এবং আপনি নির্বাচিত জয়লাভ করে আপনি তালতলী উপজেলাবাসীর জন্য শিক্ষা দিচ্ছেন? ধন্যবাদ এশিয়ান টিভির সকল নেতৃবৃন্দকে। আসলে আমার পরিচয়, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। তালতলী উপজেলা প্রথম উপজেলা চেয়ারম্যান আমি। তাই তালতলী উপজেলায় যতটুকু উন্নয়ন, আমি প্রথম উপজেলা চেয়ারম্যান হয়ে আমার হাত ধরে এই উন্নয়ন হয়েছে। তা আমি আবার উপজেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছি 2024। তাই আল্লাহ পাক যদি, আমি শতভাগ বিশ্বাসী এই নির্বাচনে, আমি আশাবাদী শতভাগ। তা আমি নির্বাচিত হলে আমি এলাকার উন্নয়ন, মানুষের আশা আকাঙ্ক্ষা, এগুলোর প্রতিফলন হবে ইনশাল্লাহ। আর বিশেষ করে নির্বাচনটা আমি শতভাগ যাতে সুষ্ঠু হয়, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, আমি একটি সুষ্ঠু নির্বাচন চাই।
এবারে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। নগরীর একটি কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক সহ অনেকে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার ওভার ম্যাচে ওমানের বিপক্ষে 11 রানে জয় তুলে নিয়েছে নামিবিয়া। সুপার ওভারের প্রথম 2 বলে অভিজ্ঞ ডেভিড উইসার ব্যাট থেকে এলো 10 রান। প্রথম বলে 4 আর দ্বিতীয় বলে 6। অধিনায়ক গেরহার্ড এরাসমাস শেষ 2 বলে সুযোগ পেয়ে তুললেন আরও 8 রান। সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় 21 রান। ওমান সুপার ওভারে থামে 10 রানে। এর আগে ব্যাট করতে নেমে 19 ওভারে 4 বলে সবগুলো উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে ওমান। জবাব দিতে নেমে 6 উইকেট হারিয়ে সমান রান করে নামিবিয়া। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীর আফতাবনগরে এবার বসছে না পশুর হাট, হাইকোর্টের আদেশ আপিল বিভাগীয় বহাল। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ দেয়া হচ্ছে 13 জনের টিকিট। কালোবাজারি ঠেকাতে অনলাইনে আসন বিক্রি। এবং ভারী বৃষ্টিপাতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাড়ছে দুর্ভোগ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।